হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি আলোচনায়, গুরুত্বপূর্ণ একটি তথ্যভিত্তিক আলোচনায়। সাম্প্রতিক সময়ে আমাদেরকে বেশ কিছু স্টুডেন্ট প্রশ্ন করেছিলেন যে কানাডাতে সামনে পরিবর্তন হতে যাচ্ছে, সেখানে ইকোনমিক্যালি সমস্যার কারণে স্টুডেন্টদের সংখ্যা কমিয়ে দেওয়া হবে, স্টুডেন্ট ভিসা বন্ধ করে দেওয়া হবে। এই ধরনের আজগুবি তথ্য অনেকেই অনেক জায়গা থেকে পান, সেগুলো নিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে থাকেন। তো আজকে মূলত আমরা কথা বলবো কানাডাতে বিভিন্ন সময়ে বা ক্রমবর্ধমান হারে স্টুডেন্টদের সংখ্যা কমানোর ফলে যে আশঙ্কা তৈরি হয়েছে, সেই জায়গাতে গভর্নমেন্টের অবস্থানটা কী, সেটা নিয়ে মূলত আজকে আমরা আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। প্রকৃতপক্ষে কানাডা কি স্টুডেন্ট ভিসা বন্ধ করবে? কানাডা কি স্টুডেন্ট ভিসার সংখ্যা, স্টাডি পারমিটের সংখ্যা যে কমিয়ে দিয়েছে সেটা কি এই হারে চলবে, নাকি স্টুডেন্টদের সংখ্যা বাড়ানো হবে? কি হতে পারে কানাডাতে? কানাডার ইকোনমিতে স্টুডেন্টদের প্রভাবটা কতখানি বেশি, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি একজন ইকোনমিস্ট হিসেবে কানাডাতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। তার মধ্যে একটি অন্যতম ছিল সকল ধরনের ইমিগ্রেশন প্রোগ্রামে কাটছাট করা, কোটা কমিয়ে দেয়া, এবং 2026-এ বলা চলে যে অন্যান্য বছরের তুলনায় অর্ধেক বা তার থেকেও কম কোটা নামিয়ে এনেছেন কানাডার বর্তমান প্রধানমন্ত্রী। এই অবস্থাতে এসে কানাডাতে একটা ভঙ্গুর অর্থনৈতিক আভাস তিনি পেয়েছেন, যে কারণে তিনি বুঝতে পেরেছেন যে সব ডিপার্টমেন্টে কাটছাট করাটা তার জন্য ঠিক হয়নি। এই ক্ষেত্রে স্টুডেন্টদের নিয়ে আরও ভালোভাবে ভাবছে কানাডা গভর্নমেন্ট। কী ভাবছে সেটাই আমরা এক্সপ্লোর করব আজকের আলোচনায়। কানাডা ক্রিয়েটেড ইটস ওন রিসেজন অ্যান্ড দি ওয়ার্স্ট ইজ ইয়েট টু কাম। তো ইকোনমিক একটা খারাপ অবস্থা চলতেছে কানাডাতে। স্ট্যাটিস্টিক্স কানাডার লেটেস্ট যে জিডিপি ডাটা, সেখানে কনফার্ম হয়েছে যে এখানে 4টি কোয়ার্টারের মধ্যে 3 কোয়ার্টারে ইকোনমিক রিপোর্ট ভালো ছিল না, পজিটিভ ছিল না। বিশেষ করে প্যান্ডেমিক বা কোভিড-19-এর পরে কানাডার জিডিপিতে এই ধরনের টেকনিক্যাল রিসেশনের ঘটনা এই প্রথম। এই জায়গাতে নড়ে চড়ে বসেছে কানাডার কার্নি গভর্নমেন্ট। তো এই যে রিসেশন, এটা কিন্তু গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে যে তা কিন্তু না, যদিও আপনার যুদ্ধের কারণে তেলের দাম বেড়েছে, সেটার কিছুটা প্রভাব রয়েছে। এরপরে হচ্ছে গিয়ে ন্যাচারাল ডিজাস্টার যে অনেক বেশি ঘটেছে কানাডাতে, তা কিন্তু না। মূলত গভর্নমেন্টের যে পলিসি অটোতে গভর্নমেন্ট নিয়েছে, সেক্ষেত্রেই এখানে অনেক ত্রুটি দেখতে পাচ্ছে কানাডির গভর্নমেন্ট। তিনি এই বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন, অর্থনৈতিক দুর্বলতার বিষয়টি। এক্ষেত্রে এখন ইনক্লুডিং ইমিগ্রেশন কার্ড নিয়ে এটা নিয়ে প্রশ্ন উঠেছে যে এটা কতটুকু যৌক্তিক ছিল, এবং তারা এখানে অনেক ধরনের অ্যানালাইসিস চালিয়েছেন, সেখানে বেশ কিছু ডাটা চলে এসেছে। কানাডাস টেকনিক্যাল রিসেজন ইন দি নাম্বারস স্ট্যাটিস্টিক্স কানাডা মূলত 29শে মে যে রিপোর্টটি করেছে, সেটা নিয়ে আমরা অলরেডি একটা আলোচনা করেছি। সেটার কিছু তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, এরপরে ফোর্থ কোয়ার্টার এবং ফার্স্ট কোয়ার্টারে এখানে কম্পারেটিভ একটা তথ্য তুলে ধরা আছে। আমি এটা নতুন করে পড়ছি না, তেলাওয়াত করছি না, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। ইমিগ্রেশন কার্ডের ঘটনাটি নিয়ে আমরা কথা বলবো, যেহেতু আমাদের মূলত আপনাদেরকে সহযোগিতা করার প্রচেষ্টা থাকে ইমিগ্রেশন সিস্টেমগুলো নিয়ে। রিসপন্ডিং টু এ হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস অ্যান্ড পাবলিক ফ্রাস্ট্রেশন, দি গভর্নমেন্ট অ্যানাউন্সড অ্যাগ্রেসিভ ইমিগ্রেশন রিডাকশনস ইন অক্টোবর 2024। তো বুঝতে পারতেছেন যে কিছু বিষয়কে অ্যাড্রেস করতে গিয়ে এই পুরো ইকোনমিটাই এখনও হুমকির মুখে, পুরো হুমকি পড়েছে তা না, কিছুটা হুমকির মুখে পড়েছে। সেটা হচ্ছে হাউজিং অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিস ছিল, তারপরে পাবলিক ফ্রাস্ট্রেশন বাড়তেছিল। এগুলোর কারণে তারা কী করে পার্মানেন্ট রেসিডেন্টের যে সংখ্যাটা ছিল 4,85,000 2024 সালে, সেটা 25 সালে করা হলো 3,95,000, 26 সালে এবং 27 সালের জন্য করা হলো 3,80,000। এর ফলে কী ঘটতেছে সেখানে আমরা আসতেছি। ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উপরে বেশি খড়গহস্ত চালিয়েছিল কানাডা গভর্নমেন্ট। 2022 সালে 5,51,405 জনকে নতুন স্টাডি পারমিট ইস্যু করেছিল কানাডার গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্ট, ট্রুডো গভর্নমেন্ট। তো পরবর্তী সময়ে তারা মনে করলো যে স্টুডেন্টদেরকে কমালে এখানে হাউজিং ক্রাইসিসগুলো থেকে তারা উত্তরণে পাবেন, এবং সেই চিন্তা থেকে তারা কমাইতে 2026 সালের জন্য যে টার্গেট নির্ধারণ করলো সেটা হলো যে 1,55,000 স্টাডি পারমিট অ্যারাইভাল তারা ইস্যু করবে। দেখুন কোথায় 5,51,405, সেখান থেকে 1,55,000-এ নেমেছে, যেটা 49% কম প্রিভিয়াস ইয়ারের তুলনায়, টার্গেটের দিক থেকে কম। টেম্পোরারি রেসিডেন্টের সংখ্যা আগে কিন্তু কোনো ধরনের কোটা ছিল না। ফার্স্ট ইভার ক্যাপস অন টেম্পোরারি রেসিডেন্ট তারা চালু করেছে। গভর্নমেন্ট এস্টিমেট অফ পপুলেশন ইম্প্যাক্ট 8,74,124 টেম্পোরারি রেসিডেন্ট বিটুইন
25 থেকে 27, মূলত তারা এই 25 থেকে 27-এর মধ্যে 8,74,124 জন কমায় ফেলবে টেম্পোরারি রেসিডেন্টদের। তো এই যে তারা পলিসিগুলো নিল, এটার ফলে তাদের ইকোনমিতে এখন আবার উল্টা প্রভাব শুরু হয়ে গেছে। দি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাল্টি-বিলিয়ন ডলার ইকোনমিক ইঞ্জিন ডিসম্যান্টলেড। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যে কানাডার জন্যে একটা সোনার ডিম পাড়া হাঁস, সেটা কানাডা খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পাচ্ছে। বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করুন। No single immigration category contributed more directly to Canada's economic growth than international students. তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এই যে ইন্ডাস্ট্রি, এটার মতো অন্য কোনো ক্যাটাগরি থেকেই গভর্নমেন্ট আর্ন করতে পারে না। দেয়ার ইকোনমিক footprint was enormous, immediate and unique because unlike other immigration stream, international students arrive with foreign capital, inject it directly into Canadian economy from day one. তো প্রথম দিন থেকেই মূলত তারা কি করে, দেশের টাকা বিদেশে অর্থাৎ কানাডাতে এনে খরচ করা শুরু করে। এর ফলে কানাডাতে কিন্তু এখানে তার ইকোনমিটাকে চাঙ্গা রাখতে এটা ব্যাপকভাবে ভূমিকা রাখে। দি স্কেল অফ দি কন্ট্রিবিউশন অ্যাকর্ডিং টু গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডাস আপডেটেড 2024 ইকোনমিক ইম্প্যাক্ট স্টাডি, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা স্পেন্ড অ্যাপ্রক্সিমেটলি, এখানে দেখতে পাচ্ছেন আমরা 47.5 বিলিয়ন টিউশন তারা খরচ করে, অ্যাকোমোডেশন, ডিসক্রিপশনারি আইটেমস সহ এগুলো, টিউশন, অ্যাকোমোডেশন এবং ডিসক্রিপশনারি আইটেমে 47.5 বিলিয়ন কানাডিয়ান ডলার তারা খরচ করে। দ্যাট স্পেন্ডিং কন্ট্রিবিউটেড অলমোস্ট, এখানে দেখুন 39 বিলিয়ন কানাডার 39 বিলিয়ন ডলার এখানে কানাডার জিডিপিতে ভূমিকা রাখে, যেখানে আপনার 4,07,262টি জব ক্রিয়েট হয় এই জিডিপির কারণে। এবং কানাডার ইকোনমিতে গভর্নমেন্ট ট্যাক্স রেভিনিউ আর্ন করে এখান থেকে 9.4 বিলিয়ন কানাডিয়ান ডলার। দিস মিনস ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ওয়ার নট এ মার্জিনাল পার্ট অফ কানাডাস ইকোনমি। সুতরাং ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কানাডার জন্য একটা অবিচ্ছেদ্য অঙ্গ। They were a major service export engine, a multi-billion dollar source of foreign capital, and a direct support system for post-secondary institutions, rental markets, retail businesses, restaurants, telecom providers, transit system, and local economies across the country. সবগুলোই সচল থাকে স্টুডেন্টদের এই ফরেন টাকা দিয়ে। হাউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ড্রাইভ ইকোনমিক গ্রোথ। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে একটি গ্যালেন্সে আপনারা ইকোনমিক বিষয়টা জানলেন। এবার আমরা যদি আরও ভাগ করি, ক্লাসিফাই করি বিষয়গুলো। ডিরেক্ট টিউশন রেভিনিউ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিপ্রেজেন্টেড দি প্রাইমারি রেভিনিউ সোর্স ফর many Canadian post-secondary institution, Ontario universities alone derive approximately 5 to 7 billion annually for international students. বুঝতে পারতেছেন যে 5 থেকে 7 বিলিয়ন ডলার এখানে টিউশন বাবদি পে করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা। দি লস অফ দিস রেভিনিউ হ্যাজ ক্রিয়েটেড ইমিডিয়েট বাজেটারি ক্রাইসিস। তো পুরো অন্টারিও প্রভিন্সই এখন ক্রাইসিসে পড়ে গেছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সংখ্যা কমানোর কারণে। হাই ভেলোসিটি কনজিউমার স্পেন্ডিং, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কী করে, তারা এখানে অনেক খরচ করে, ইমিডিয়েটলি তারা ইনজেক্ট করে ফরেন ক্যাপিটাল ইন্টু লোকাল ইকোনমিজ। তো রেন্ট, গ্রোসারিজ, টেলিকমিউনিকেশন, ট্রানজিট, রিটেল, এন্টারটেনমেন্ট, দিস স্পেন্ডিং সার্কুলেটেড থ্রো ক্যাম্পাস বিজনেসেস, রেস্টুরেন্টস, ট্রান্সপোর্টেশন, নেটওয়ার্কস অ্যান্ড রিটেল আউটলেটস। এই বিজনেসগুলো চাঙ্গাই থাকে মূলত স্টুডেন্টদের কারণে। ফ্লেক্সিবল লেবার সাপ্লাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে 24 আওয়ার সপ্তাহে জব করতেছে, এটার ফলে কানাডার হসপিটালিটি সেক্টর, রিটেল সেক্টর, ফুড সার্ভিস, হেলথ কেয়ার সাপোর্ট, এগুলোতে পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ারের চাহিদা তারা পূরণ করে দেয়, এবং সেটা অবশ্যই রিজনেবল প্রাইসে। দেয়ার ডিপার্চার হ্যাজ লেফট অ্যাকিউট লেবার শর্টেজেস ইন দিস সেক্টর, ফোর্সিং স্মল বিজনেসেস টু রিডিউস আওয়ার্স অর ক্লোজ। তো স্টুডেন্টদেরকে অল্প বেতনে তারা এখানে জব দিতে পারতো দেখে অনেক ছোটো ছোটো ইন্ডাস্ট্রি গড়ে উঠেছিল, কিন্তু স্টুডেন্টদের সংখ্যা কমে যাওয়ার কারণে অনেক বিজনেস শাটডাউন করে দিতে বাধ্য হয়েছে। রেন্টাল মার্কেট অ্যাঙ্কর, students anchored the urban rental markets. There is sudden departure created a demand vacuum that subtended rental prices, but also depressed residential real estate investment and slowed construction activity. ইনোভেশন অ্যান্ড রিসার্চের ক্ষেত্রেও স্টুডেন্টদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে। কাটিং এজ রিসার্চ ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লিন এনার্জি, বায়োটেকনোলজি অ্যান্ড ক্লাইমেট সায়েন্স, স্ট্রেনথেনিং কানাডাস ইনোভেশন ইকোসিস্টেম অ্যান্ড গ্লোবাল কম্পিটিটিভনেস। তো আমরা যদি একটু প্রিভিয়াস ডাটাগুলো ঘাঁটি, তাহলে আমরা দেখতে পারবো দি কোলাপস স্টাডি পারমিট নাম্বারস বিফোর অ্যান্ড আফটার কাটস। এখানে দেখতে পাচ্ছেন 2019 সালে নিউ স্টাডি পারমিট ইস্যু হয়েছিল 4,06,000। টোটাল স্টাডি পারমিট হোল্ডারের সংখ্যা ছিল তখন 6,37,779।
এটা আইআরসিসি সোর্স থেকে প্রাপ্ত তথ্য। এরপর 2020 সালে ছিল প্যান্ডেমিকের কারণে কমে গিয়েছিল স্টুডেন্টদের সংখ্যা, তখন স্টাডি পারমিট ইস্যু হয়েছিল 2,55,000। টোটাল স্টুডেন্টদের সংখ্যা ছিল 5,28,190। 2021 সালে ছিল 4,44,000। 2021 সালে স্টাডি পারমিট ইস্যু হয়েছিল 4,44,260। টোটাল স্টুডেন্টদের সংখ্যা ছিল 6,15,000 17,315। 2022 সালে এটা ছিল সর্বাধিক 5,51,405টি নতুন স্টাডি পারমিট ইস্যু করেছিল একটি বছরে। এটা কানাডার ইতিহাসে একটা রেকর্ড। টোটাল স্টুডেন্টদের সংখ্যা দাঁড়িয়েছিল 8,07,750। 2023 সালে স্টাডি পারমিট ইস্যু হয়েছিল 5,10,000 এবং তখন স্টুডেন্টদের সংখ্যা অনেক বেড়ে যায় 10,40,984-তে পৌঁছে। এরপরে 2024 সালেই ক্যাপ করা শুরু হয়, তখন স্টাডি পারমিট ইস্যু করা হয় 4,85,000। সেখানে এখানে টোটাল এস্টিমেট সংখ্যা দাঁড়ায় 10 লক্ষের মতো স্টুডেন্টদের সংখ্যা। এরপরে 2026 সালে এসে এই বছরের জন্য অনুমোদন করা হয়েছে 1,55,000 নতুন স্টাডি পারমিট। তো এখানে ডিক্লাইন অর ইনক্রিজ এই তথ্যটা আমরা এখনও পাইনি। তো এই যে পরবর্তীতে হঠাৎ করে কানাডা গভর্নমেন্ট কমিয়ে ফেললো, যেটা 2022-এর তুলনায় 69% কম বা আরও বেশি, সেই জায়গাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে একটা ভয় ধরে গেছে যে কানাডাতে আর ভিসা হয় না, কানাডাতে অ্যাপ্লাই করলেই অ্যাকচুয়ালি রিফিউজ হবে, এই ধরনের একটা ভয় ধরে গেছে। কিন্তু দেখুন এই যে 1,55,000 যে নতুন স্টাডি পারমিট ইস্যু হবে, এগুলো তো এই সংখ্যাটা তো অমূলক না, 1.5 লক্ষের অধিক, কাউকে না কাউকে তো ভিসাগুলো দিবেই অবশ্যই। সুতরাং অ্যাপ্লাই করলেই রিফিউজ হবে এই ধারণাটি কিন্তু সঠিক না। এবং কানাডার রিসেন্টলি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি একটা মন্তব্য করেছেন যে তার যে ইমিগ্রেশন পলিসিতে কাটছাঁট তিনি করেছেন, এর ফলে ইকোনমিক রিসেশনগুলো বেড়ে গেছে। সেই জায়গাতে তারা আবার প্ল্যান করতেছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মার্কেটটাকে কীভাবে চাঙ্গা করা যায়। হয়তোবা অনেক বেশি বাড়াবে তা কিন্তু না, কিন্তু যে প্ল্যানটা এখন চলতেছে তার থেকে অবশ্যই কমবে না, কিছু অবশ্যই বাড়বে এখানে। এই বিষয়টি আমরা বলতে পারি, এবং কী কারণে এই বিষয়গুলো ঘটবে সেটা আপনারা একদম ডেমনস্ট্রেটেডভাবে বুঝলেন। আপনাদের সামনে পুরো বিষয়টা আমরা তুলে ধরেছি। দি কাউন্টার ফ্যাকচুয়াল আওয়ার এস্টিমেটস ইফ স্টুডেন্ট নাম্বার ওয়ার নট কাট। তো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যদি কাটছাটগুলো করা না হতো, তাহলে এখানে 39 বিলিয়ন জিডিপির কন্ট্রিবিউশন পেত কানাডা গভর্নমেন্ট, মানে টোটাল জিডিপির, যেটা কমে গেছে অনেক। তারপরে 47.5 বিলিয়ন টোটাল স্টুডেন্ট স্পেন্ডিং হতো। এরপরে 4,07,262 এখানে সাপোর্টেড জব ক্রিয়েট হতো এখানে, যেগুলো থেকে কানাডা গভর্নমেন্টের ইকোনমি বঞ্চিত হয়েছে। এস্টিমেটেড অ্যানুয়াল জিডিপি লস ফ্রম স্টুডেন্ট কাট 15 থেকে 20 বিলিয়ন ডলার লস হয়েছে স্টুডেন্টদের কাট করার ফলে। যদি আমরা 22-23-এর সাথে মেলাই, এস্টিমেটেড জব লসেস লিঙ্ক টু স্টুডেন্ট ডিপার্চার, এখানে অনেক স্টুডেন্টরা এখান থেকে ডিপার্চার করেছে বা সংখ্যা কমে গেছে, এর ফলে 39 বিলিয়ন ডলার কন্ট্রিবিউশন থেকে বঞ্চিত হয়েছে কানাডা গভর্নমেন্ট। তো এই বিষয়গুলো এখন সামনে চলে আসতেছে, বিষয়গুলোকে আরও কীভাবে অ্যাড্রেস করা যায় সুন্দরভাবে। এস্টিমেটেড কনজিউমার স্পেন্ডিং 8 থেকে 12 বিলিয়ন অ্যানুয়ালি, ডিরেক্ট স্টুডেন্ট স্পেন্ডিং অন রেন্ট, ফুড, ট্রান্সপোর্টেশন অ্যান্ড সার্ভিসেস। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যান্ড ইকোনমিক ইমিগ্রান্টস ইমিডিয়েট ইকোনমিক কন্ট্রিবিউটর্স। তো কানাডায় গভর্নমেন্ট এই বিষয়টা বুঝতে পেরেছে যে যারা ইকোনমিক ইমিগ্রেশন ক্যাটাগরি, যেমন এক্সপ্রেস এন্ট্রি, পিএনপি প্রোগ্রামের অধীনে আসে, তারা এখানে কন্ট্রিবিউটর হিসেবে ভূমিকা রাখে, তার বার্ডেন হয় না এখানে। এরপরে যারা স্টুডেন্ট, তাদের কথা তো আমরা ব্যাখ্যাই করলাম, তুলে ধরলাম বিভিন্নভাবে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ব্রিং টিউশন, এখানে এভারেজে 20,000 থেকে 50,000 ডলার আনে প্রত্যেকটা স্টুডেন্ট। তারপরে ইকোনমিক এভারেজে আর কি, ইকোনমিক ইমিগ্রান্টস অ্যারাইভ উইথ স্কিল, সেভিংস, ইমিডিয়েট লেবার মার্কেট পার্টিসিপেশন, বোথ গ্রুপস পে ট্যাক্স, কনজিউমার গুডস, সার্ভিস, ফিল্ড লেবার মার্কেটস, নাইদার গ্রুপ রিকোয়ার গভর্নমেন্ট ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আপন অ্যারাইভাল। তো আজকের আলোচনা আমরা শেষ প্রান্তে চলে এসেছি। মূলত আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের যে তথ্য, তাতে সামনে স্টুডেন্ট ভিসা বা স্টাডি পারমিটের সংখ্যা কমবে না, ইনশাল্লাহ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা প্রপার ওয়েতে সঠিক পদ্ধতিতে আবেদন করবেন। জানাতন গদবাধা সিস্টেমে, ফ্যাব্রিকেটেড সিস্টেমে আবেদন না করাটাই ভালো। সঠিক পদ্ধতিতে আবেদন করুন। আপনাদের ভিসা হলে চলে আসুন কানাডাতে। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, কানাডা গভর্নমেন্ট যদি গণহারে ভিসা দেওয়া শুরু করে স্টুডেন্টদের, এটাতে খুশিতে গদগদ হওয়ার কিছু নেই। কারণ আপনি যদি শুধু স্টুডেন্ট হিসেবে পড়াশোনার জন্য আসেন, পড়াশোনা করে চলে যান, ওকে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার স্বপ্ন যদি থাকে পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া কিংবা এখানে জব পাওয়া, তাহলে আপনাকে নিজেকে আউটস্ট্যান্ডিং হিসেবে গড়ে তুলতে হবে। কারণ স্টুডেন্টের সংখ্যা অনেক বেড়ে গেলে জব মার্কেটে কিছুটা জব বাড়বে অবশ্যই, কিন্তু সবার জব হবে কনফার্ম তা কিন্তু না। জবের কম্পিটিশনগুলো কিন্তু বেড়ে যাবে, তো এরপরে পিআরএ কম্পিটিশন বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে
নিজের স্কিলগুলোকে আরও বাড়াতে হবে, ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়াতে হবে, টেকনিক্যাল স্কিল বাড়াতে হবে, এরপরে হচ্ছে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের স্কিল বাড়াতে হবে। তাহলে আপনি 100-র মধ্যে যদি 5 জনকে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হয়, আপনি সেই টপ 5 এর মধ্যে যেন থাকতে পারেন, সেভাবে নিজেকে তৈরি করতে হবে। এই জায়গাতে কোনো হেলাফেলা করা যাবে না। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই পরিশেষে এসে, যে আপনি কানাডাতে সুযোগ পেলে আসুন, কিন্তু এটা নিয়ে খুব বেশি খুশি হবেন না যতদিন পর্যন্ত না আপনি কানাডার সিটিজেন হতে না পেরেছেন। সিটিজেন হয়ে আপনি কানাডাতে থাকেন, বাংলাদেশে থাকেন, যেখানে খুশি সেখানে থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু ফাইনাল গোলটা দেওয়ার আগ পর্যন্ত আমরা খুব বেশি খুশিতে লাফিয়ে পড়বো না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।